হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আলোর বিচ্ছুরণ যে টপিকসটা আছে, তো সেটাকে একটু অন্যভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখো, তোমাদের এই আলোর বিচ্ছুরণ ঘটনাটা কেমন লাগে, ঠিক আছে? বুঝতে পারছো কিনা, বা কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। দেখো, আমরা প্রথমে একটা সমান্তরাল কাঁচ ফলক এখানে নিয়েছি। যেটা আমরা জানি যে সমান্তরাল কাঁচ ফলকে যদি কোনো একটা আলোক রশ্মি এখানে ফেলা হয়, তাহলে কি হয় না, সেটা সমান্তরালভাবে নির্গত হবে। ঠিক আছে, সমান্তরালভাবে নির্গত হবে। এবারে দেখতে পাচ্ছ এখানে আলোক রশ্মিটা যেটা যাচ্ছে, সেটা তোমার আলোক রশ্মিটা যেটা যাচ্ছে সেটা একটা নির্দিষ্ট অভিমুখে, মানে সমান্তরালভাবেই নির্গত হচ্ছে। কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে তোমার পার্শ্ব সরণ একটা হয়ে যায়। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ যে আলোক রশ্মিটা তার অভিমুখের সঙ্গে সামান্য সরে গেছে। ঠিক আছে, তো এইটা একটা আমরা লাল কালারের আলোক রশ্মিকে পাঠিয়েছি, লাল বর্ণের আলোক রশ্মি। কিন্তু এখানে যদি আমরা সাদা বর্ণের আলোক রশ্মিকে পাঠাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আলোক রশ্মির অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, মানে সমান্তরালভাবে নির্গত হচ্ছে, কিন্তু পার্শ্ব সরণের ভ্যালুটা, পার্শ্ব সরণ জিনিসটা এই যে পাশের দিকে যেটা সরে আসছে, এই সরে আসার ব্যাপারটা হয়তো একটু আলাদা হচ্ছে। ঠিক আছে, এটি দেখে নাও, একটু কম বেশি এই ব্যাপারটা ঘটছে। তো কিন্তু এটা সমান্তরাল কাঁচ ফলক না হয়ে যদি একটা প্রিজম হয়ে যায়, তখন ঘটনাটা কি ঘটবে একটু দেখে নাও। যখনই ধরো একটা সমান্তরাল কাঁচ ফলককে একটা অংশ কেটে দিচ্ছি, তখনই দেখো যে আলোক রশ্মি তোমার এটা বেঁকে যাচ্ছে, ভূমির দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এবং এটা যদি তোমার সাদা আলো হয়, সাদা আলো যদি হয়, তাহলে দেখবে যে এর একটা বিচ্ছুরণ ঘটে যাচ্ছে। এই যে আলোক রশ্মি যদি সাদা হয়, দেখো আলোটা তোমার ভেঙে যাচ্ছে, সাতটা বিভিন্ন বর্ণে এটা ভেঙে যাচ্ছে। দেখো, এই যে বিভিন্ন বর্ণে এটা ভেঙে যাচ্ছে। তো এই ঘটনাটাকেই আলোক বিচ্ছুরণ বলবো। আমরা যদি কোনো প্রিজমের মধ্য দিয়ে এরকম কোনো আলোক রশ্মিকে পাঠাই, তাহলে দেখবো কি, যে প্রিজমের মধ্যে এই আলোক রশ্মিটা সাতটা বর্ণে, তার উপাদান বর্ণগুলোতে ভেঙে গেছে। এই ঘটনাটাকেই আমরা আলোর বিচ্ছুরণ বলবো। ঠিক আছে, তো এখান থেকে একটা হয়তো আমাদের ধারণা আসতে পারে যে এই প্রিজম হচ্ছে এমন একটা উপাদানের তৈরি, যে হয়তো বর্ণ উৎপন্ন করে। অর্থাৎ ওই প্রিজমের মধ্যে দিয়ে যদি আলো পাঠানো হয়, তাহলে সে হয়তো বর্ণ উৎপন্ন করে, এটা হয়তো আমরা ভাবতে পারি। প্র্যাকটিক্যালি সেটা যে নয়, তার প্রমাণ হিসাবে আমি যদি আরেকটা প্রিজমকে এখানে যদি স্থাপন করে দিই, তাহলে দেখবো কি, দেখো তখন কিন্তু এই যে বর্ণটা উৎপন্ন হচ্ছিল, সেই বর্ণটা কিন্তু আর থাকবে না। মানে এখান থেকে যখন নির্গত হচ্ছে, দেখো আর কোনো রকম বর্ণ কিন্তু উৎপন্ন হচ্ছে। তাহলে প্রিজম যদি বর্ণ উৎপন্ন করতে পারতো, তাহলে কিন্তু একটা প্রিজম দ্বারা, এই যে ধরো এইখানে এখানে দেখো, যখন একটা প্রিজম দ্বারা এই যে বর্ণ উৎপন্ন হচ্ছে, কিন্তু অপর প্রিজম থেকে তোমার যে আলোটা উৎপন্ন হবে, সেটা কিন্তু তোমার বর্ণ উৎপন্ন হতো না, এটা একদম সাদা আলো হিসাবেই নির্গত হচ্ছে। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা বলতে পারি যে প্রিজম কিন্তু কোনো বর্ণ উৎপন্ন করে না, জাস্ট এখানে একটা সাদা আলো বা যুগ্ম আলোর উপাদান বর্ণে ভেঙে দেয়। ঠিক আছে, তো এই ঘটনাটাকেই আমরা এখন প্রিজম বলবো, এই আলোর বিচ্ছুরণ বলবো। তো এই বিচ্ছুরণের ক্ষেত্রে এখানে আরো কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই একটা প্রিজম, এই প্রিজমের মধ্যে এখানে যদি আমরা আপাতিত আলো কে বিভিন্ন কোণে অ্যাঙ্গেলে যদি একে ঘোরানো হয়, রোটেট করা হয়, তাহলে দেখা যাবে যে আলোক রশ্মির চ্যুতির মানটা বিভিন্ন হচ্ছে। ঠিক আছে,
এইখানে দেখো চ্যুতির ভ্যালুটা বিভিন্ন হচ্ছে। যত আমি আপাতন কোণটা চেঞ্জ করব চ্যুতির মানটা বিভিন্ন হয়। কারণ তোমরা এখানে জানতে যে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। তো এখানে I1 এবং I2 I1 এর ভ্যালুটা পরিবর্তন হওয়ার জন্য চ্যুতিকোণের মানটা পরিবর্তন হয়। এবং তোমরা এটাও জেনেছিলে এখানে যদি আমরা বিভিন্ন বর্ণের আলো এখানে ফেলি, তাহলে দেখবো কি বিভিন্ন বর্ণের চ্যুতি বিভিন্ন হচ্ছে। দেখো প্রত্যেকটা বর্ণের চ্যুতি কিন্তু বিভিন্ন। হ্যাঁ, সব থেকে চ্যুতি কম হচ্ছে লাল বর্ণের। লাল বর্ণের ক্ষেত্রে চ্যুতিটা দেখো সব থেকে কম। তারপরে সোজা প্রায় নির্গত হচ্ছে। তারপর যত এর তরঙ্গ দৈর্ঘ্য কমছে তত কি হচ্ছে চ্যুতির ভ্যালুটা বাড়ছে। সব থেকে চ্যুতি নীল বা বেগুনির ক্ষেত্রে চ্যুতির ভ্যালুটা সব থেকে বেশি হয়। ঠিক আছে। তো এই যে বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক এই মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন হওয়ার জন্য তার চ্যুতিটা বিভিন্ন হয়। আর এই কারণে যখন সাদা আলো এর উপর যখন ফেলা হচ্ছে, যখনই সাদা আলো এর উপর ফেলছি তখনই ঘটনা কি ঘটছে যে আলোর এক্ষেত্রে বিচ্ছুরণ ঘটে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যাচ্ছে, উপাদান বর্ণে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এইখানে দেখো বিভিন্ন বর্ণে ভেঙে যাচ্ছে। এই ঘটনাটাকেই আমরা আলোর বিচ্ছুরণ বলছি। তবে বিচ্ছুরণ কারণ হিসাবে তোমরা কি বলবে যে একটা কাঁচ বা কাঁচের না এরকম কোনো প্রতিসরক মাধ্যমের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যাচ্ছে তখন এই যে সাতটা বর্ণে ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার কারণ কি? তার কারণ হিসেবে তোমরা এটাই বলবে যে যখন কোনো যুগ্ম আলো, সাদা আলো বা যুগ্ম আলো যখন কোনো প্রতিসরক মাধ্যমের মধ্য দিয়ে যায়, বিভিন্ন বর্ণের প্রতিসরাঙ্ক বিভিন্ন হওয়ার জন্য তাদের বেগ বিভিন্ন হয়। ঠিক আছে। তো আমরা এটা জানি যে একটা কোনো নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে আলো যে গতিশীল হয়, আলোর বেগটা নির্ভর করে মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর। যেহেতু বিভিন্ন বর্ণের আলোর জন্য মাধ্যমের ক্ষেত্রে বেগটা বিভিন্ন হয়, সেই জন্য আলোটা বিভিন্ন উপাদান বর্ণে ভেঙে যায়। ঠিক আছে, এটা হলো যে কোনো প্রতিসরাক মাধ্যমের ক্ষেত্রে। কিন্তু যদি এরকম কোশ্চেন আসে যে প্রিজমের মধ্যে আলো ভেঙে যায় কেন, তাহলে সেক্ষেত্রে তখন তোমাদেরকে বলতে হবে এই প্রিজমের মধ্য দিয়ে যখন আলো গতিশীল হয় তখন বিভিন্ন বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বিভিন্ন হওয়ার জন্য চ্যুতিকোণ বিভিন্ন হয়, তাই বিভিন্ন বর্ণে ভেঙে যায়। ঠিক আছে, এই হলো তোমার প্রিজমের মধ্য দিয়ে আলোক বিচ্ছুরণের কারণ। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটি আলোকীয় ঘটনা, সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ ব্যাপারটা কি না, যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলো গতিশীল হয়, বিশেষ করে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন আলো গতিশীল হয় তখন বায়ুর মধ্যে বিভিন্ন যে ধূলিকণা, বালিকণা বা জলকণা থাকে সেইগুলো দ্বারা আলো বিক্ষিপ্ত হয়ে যায়, অর্থাৎ চারদিকে ছড়িয়ে পড়ে, তার গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটাকে আলোর বিক্ষেপণ বলা হয়। তো এখানেই আমরা সেটা দেখাতে পারবো যে বিক্ষেপণটা তোমার কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভরশীল। তো আমরা এমনি জানি যে র্যালের যে বিক্ষেপণ নীতি, সেখানে বলা হচ্ছে বিক্ষিপ্ত আলোর তীব্রতা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার বিক্ষেপণের মাত্রা তত কম হবে। তো সেই ব্যাপারটাই দেখো এখানে আমি একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তো এখানে আমি বিভিন্ন বর্ণের কালার যদি আমি আস্তে আস্তে চেঞ্জ করি, দেখো এখানে এইগুলো সব লেজারে তার কালার হচ্ছে বিভিন্ন। তো সেই হিসাবে যত এই তরঙ্গ দৈর্ঘ্য দেখো লালের দিকে যাচ্ছে তার বিক্ষেপণটা কিন্তু কম হচ্ছে, প্রত্যেকটা দেখো প্রায় লম্বভাবে চলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু লাল থেকে তরঙ্গ দৈর্ঘ্য যত কমতে থাকবে দেখো প্রত্যেকটা বর্ণ আস্তে আস্তে কি হচ্ছে না লম্বভাবে, আলো যেদিকে গতিশীল হচ্ছে তার গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে প্রায় বেরিয়ে যেতে চাইছে। ঠিক আছে, এই ঘটনাটাকে আলোর আমরা বিক্ষেপণ বলবো। দেখা যাচ্ছে যে নীল আলোর ক্ষেত্রে সব থেকে বিক্ষেপণটা বেশি, বা বেগুনির ক্ষেত্রে সব থেকে বিক্ষেপণের ভ্যালুটা বেশি হচ্ছে, কারণ বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। ঠিক আছে, তো এই হলো তোমার বিক্ষেপণের ঘটনা। এবারে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের থাকে যে আকাশের রংকে নীল দেখায় কেন। তার কারণ সূর্য থেকে যখন আলো আসে, সূর্যের মধ্যে কিন্তু সূর্য থেকে নির্গত আলোক রশ্মি
সেটা কিন্তু 7টা বর্ণই থাকে, ওর মধ্যে 7টা বর্ণের সংমিশ্রণ হিসাবেই আসে। ওটা শূন্য মাধ্যমকে অতিক্রম করে আসে। যখন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের মুখ ভেদ করে আমাদের পৃথিবীর পৃষ্ঠের দিকে অগ্রসর হয়, তখন পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন ধূলিকণা, বালিকণা বা জলকণা দ্বারা এই আলোক রশ্মি কি হয়, বিক্ষিপ্ত হয়। আর যেহেতু আমরা র্যালের বিক্ষেপণ নীতি থেকে জানি যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে তার বিক্ষেপণের তীব্রতা তত কম হবে, অর্থাৎ সেই আলো তার গতির অভিমুখের লম্বভাবে কম ছড়িয়ে পড়বে। যেহেতু লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, সেই জন্য লাল আলো কম বিক্ষিপ্ত হয়ে আমাদের চোখে পৌঁছাচ্ছে, অর্থাৎ সেই কারণে আর লাল আলোর বেশিরভাগ আলোটাই আমাদের চোখে পৌঁছায় বলে আমরা কিন্তু তোমার সূর্য উদয় হয় যখন বা সূর্য যখন অস্ত যায় তখন সূর্যকে লাল ভাবটাই দেখি। এবারে নীল, এমনি আকাশকে নীল দেখায় কেন? তো এখানে আকাশ নীল দেখার কারণ হচ্ছে এখানে বেগুনি বর্ণ বা নীল বর্ণ, এখানে আমাদের বেগুনি তরঙ্গদৈর্ঘ্য সব থেকে, দৃশ্যমান যতগুলো আলোর বর্ণ আছে তার মধ্যে বেগুনি বর্ণের আলোর তীব্রতা সব থেকে বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম হয়। তো স্বাভাবিকভাবেই তার বিক্ষেপণ সব থেকে বেশি হবে। তো বিক্ষেপণ বেশি হওয়া মানে কি, আলো যে পথে আসছিল তার অভিমুখে লম্বভাবে ছড়িয়ে পড়বে বেশি। তাহলে সূর্য থেকে লম্বভাবে আমাদের পৃথিবীর দিকে যে আলোটা আসছে তার হচ্ছে পার্শ্বীয়ভাবে ছড়িয়ে যাচ্ছে নীল আলো বা বেগুনি আলোটা সব থেকে বেশি। বেগুনির পর নীল আলোটা বেশি পরিমাণ ছড়িয়ে যাচ্ছে। যেহেতু নীল আলো আমাদের চোখের প্রতি বেশি সংবেদনশীল হয়, সেই কারণে নীল আকাশকে নীল দেখি, মানে এখানে আলোর তীব্রতা বেশি তীব্র বা আমাদের সংবেদনশীল হচ্ছে নীল আলোতে, বেগুনি অপেক্ষা নীল আলো সংবেদনশীল হচ্ছে, তাই আমরা নীল দেখি। যেমন পাশাপাশি দুটো কালার, একটা নীল এবং একটা যদি বেগুনি হয়, দুটোরই উজ্জ্বলতা যদি সমান হয়, দেখা যাবে কি নীলটা আমাদের বেশি চোখে লাগছে, সেই জন্য আমরা আকাশকে নীলই দেখি। ঠিক আছে, এই হচ্ছে আকাশকে নীল দেখার কারণ। এরকম আরো কিছু উদাহরণ দেখতে পাবে যে যখন কোনো কাঁচের স্বচ্ছ কোনো কাঁচের স্ল্যাব যদি হয়, সেই কাঁচের স্ল্যাবের তোমার তল বরাবর যদি তাকানো হয়, লম্বভাবে তাকালে তো স্বচ্ছ লাগবে, কিন্তু যখন আমরা তল বরাবর তাকাবো তখন দেখা যাবে কি সেই কাঁচটা অস্বচ্ছ হয়ে গেছে এবং একটা অন্যরকম কালার দেখাচ্ছে। কখনো কোনো কোনো কাঁচ সেটা সবুজ রঙের দেখায়, কোনো কোনো কাঁচ নীল রঙের দেখায়, এরকম বিভিন্ন কালারের দেখায়, এবং সেই কালারটা ডিপেন্ড করে ওই কাঁচটার প্রতিসারাঙ্কের উপর, কি প্রতিসারাঙ্কের তৈরি বা কি উপাদানের তৈরি তার উপর নির্ভর করবে। তো এখানেও কিন্তু এই আলোর বিক্ষেপণটাই দায়ী, ওই কাঁচের পার্শ্বীয়ভাবে যদি তাকানো হয় তার কালারটা বিভিন্ন হওয়ার জন্য বা অস্বচ্ছ হওয়ার জন্য। আর আরেকটা ব্যাপার আছে, যে যেমন কোশ্চেন একটা থাকে যে পৃথিবীর আকাশে যদি বায়ুমণ্ডল না পৃথিবীর আকাশে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে আকাশকে কালো দেখতাম। তার কারণ কি না, এই আকাশ অ্যাকচুয়ালি তো কোনো মহাশূন্য এমন নয় যে ওখানে কোনো কিছু বস্তু আছে সেখান থেকে আলো রিফ্লেক্ট হয়ে আমাদের নীল আলোটা আমাদের চোখে পৌঁছাচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি, ব্যাপারটা কিন্তু তা নয়। ওই বায়ুমণ্ডল থাকে বলে ওই বায়ুমণ্ডল দ্বারা ধূলিকণা বা বালিকণা জলকণা দ্বারা আলোটা বিক্ষিপ্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, সেই বিক্ষিপ্ত আলোটার মধ্যে নীল আলোটা আমাদের চোখে সংবেদনশীল হলে হয় বলে আমরা আকাশটাকে নীল দেখি। এবারে যদি এই বায়ুমণ্ডল না থাকতো তাহলে আলোর কোনো বিক্ষেপণ হতো না, আর সরাসরি আমাদের পৃথিবী পৃষ্ঠে সূর্যের আলোটা এসে পৌঁছাতো, যার ফলে আমরা আকাশটাকে কিন্তু কালো দেখতাম। ঠিক এই কারণেই তোমার চাঁদ থেকে যদি কোনো বস্তু, চাঁদ থেকে যদি চাঁদের আকাশ দেখা হয় তাহলে কিন্তু তাকে কালোই মনে হয়, কারণ সেখানে কোনো বায়ুমণ্ডল নেই। ঠিক আছে, তো এই ছোট্ট টপিকটা তোমাদের ছিল আলোর বিক্ষেপণ এবং বিচ্ছুরণ, এই দুটো ঘটনা আমি আজকে একটু অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করলাম। কতটা বুঝলে তোমরা একটু রেসপন্স করবে।